আপনাদের সকলকে স্বাগত রিপাবলিক বাংলার আরও একটা এপিসোডে কথা হোক মানেই কথা চলছে সাম্প্রতিক বিষয় এবং তার সঙ্গে সেই বিষয়ের আড়ালে আরও অনেকগুলো কথা যেগুলো পড়ে রয়েছে, যেগুলো বলা হচ্ছে না রোজকারের দৈনন্দিন আলোচনায়। তেমনই কিছু গুরুত্বপূর্ণ মতামত, বিতর্ক, প্রশ্ন উঠে আসছে আমাদের এই প্ল্যাটফর্মে কথা হোকে। আর আজকে কথা হোকের প্ল্যাটফর্মে আমি রয়েছি স্বর্ণালী, আর আমার সঙ্গে রয়েছেন আমি বিট্টু রায়চৌধুরী। উড়ছে টাকা, গুনছে টাকা, দেখছে টাকা, কোটি টাকা, ওই কাদের টাকা কি জানি ভাই। আমরা ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, আর চোখ খুললেই ভোটের বাদ্যি, ভোট আসে ভোট যায়। আসলে এটাই কোথাও বাংলার একটা অদ্ভুত রকমের ঘরানা তৈরি হয়ে গেছে। ভোট যাচ্ছে, কখনো কখনো ক্ষমতার রদবদল হচ্ছে, রং বদলাচ্ছে, কিন্তু অদ্ভুত রকমভাবে যারা ছেঁড়া কাঁথায় শোয়ার তারা ছেঁড়া কাঁথাতেই শুয়ে আছেন। আর চারিদিকে দুম করে চোখ খুলে দেখা যাচ্ছে টাকা, কাঁড়ি কাঁড়ি টাকা, টাকা গুনছে, টাকা উঠছে, কোটি কোটি টাকা। কাদের টাকা, কি টাকা, কোথা থেকে এলো টাকা? দুর্নীতির প্রশ্নে অনেকগুলো সামনে চলে আসছে প্রাচীর। আর এই জায়গা থেকে বোধহয় আজকে এই সময়ে দাঁড়িয়ে খুব প্রাসঙ্গিক কথা হোকের আজকের আলোচনা, তাই তো বিট্টু? একদমই তাই। একটা প্রশ্ন বারবার উঠে আসে, একজন বিধায়ক তার মাসিক আয় যদি দেখা যায় তাহলে ৮১,০০০ টাকা, কিন্তু সে যখন কোনো পুজো প্যান্ডেলে স্পন্সর করছেন বা টাকা দিচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি কোটি কোটি টাকা তিনি বিলি করছেন। এত টাকা আসে কোথা থেকে, কার কাছ থেকে আসে? একজন জনপ্রতিনিধির কাছে এত পরিমাণ টাকা কোথা থেকে, তার উৎস? এইটা নিয়ে প্রশ্ন, এবং এইখানেই কি জনতা একদম কার্যত অন্ধকারে রয়েছেন? এটাই কিন্তু বড় প্রশ্ন স্বর্ণালী। আজকে আমাদের কথা হোকের এই ডিবেটের লাইন একদম খুব স্পষ্ট, যেখানে কোনো অস্পষ্টতা নেই, কোথাও ধোঁয়াশা নেই। তা হচ্ছে টাকার পাহাড়ে ক্ষমতা, অতল খাদে জনতা। আপনি সমর্থন করতে পারেন, আপনার মনে হতেই পারে যে না, আসলে সব ব্যাপারটা এক নয়, আর জনতাও যে অতল খাতে রয়েছে এমন তো নয়। জনতার জন্য তো অনেক কিছু চলছে, অনেক রকমের প্রকল্প, ভাতা। তাহলে একেবারে একটা দুটো ঘটনাকে নিয়ে কী করে আপনারা এরকম মন্তব্য করছেন? আমরা করছি না। আজকে কথা হোকের ডিবেটের একটাই লাইন, টাকার পাহাড়ে ক্ষমতা, অতল খাদে জনতা। সমর্থন কারা করছেন আর কারাই বা বিপক্ষে প্রশ্ন তুলছেন দেখে নেব। আর আজকের এই ডিবেট শুরুতে যারা আমাদের সঙ্গে থাকছেন সামনের 1 ঘন্টা, তারা কারা কারা এক এক করে ডেকে নি বিট্টু। প্রথমে ডাকবো সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে। চলে আসুন। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অবশ্যই পক্ষে থাকছেন সুজন চক্রবর্তী। দ্বিতীয় যিনি রয়েছেন পক্ষের আরেকজন, সিবিআই এর প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর উপেন বিশ্বাস। উপেনবাবু, স্বাগত কথা হোকের প্ল্যাটফর্মে, কথা হোকের স্টেজে। উপেন বিশ্বাস রয়েছেন। এই টাকার পাহাড়ে ক্ষমতা বললেই উপেনবাবুর সাম্প্রতিক সময়ের ভূমিকা এবং বিভিন্ন সময়ের কথাগুলো কোথাও ভীষণ রকমভাবে প্রাসঙ্গিক হয়ে যায়, যেভাবে প্রত্যেক মুহূর্তে কোথাও একটার পর একটা ঘটনা যখন সামনে এসছে, পর্দাফাঁস হয়েছে দুর্নীতির সাম্প্রতিক সময়, উপেনবাবুর ভূমিকা, তার বক্তব্য কোথাও সেখানে উল্লেখযোগ্য। তাই উপেন বিশ্বাস নিঃসন্দেহে আজকে পক্ষেই কথা বলছেন, টাকার পাহাড়ে ক্ষমতা, অতল খাদে জনতা। আর যিনি রয়েছেন পক্ষে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। একাধিক রাজনৈতিক বক্তব্য, বিধায়ক, এমপি, এবং তার যে রাজনৈতিক বক্তব্য সেক্ষেত্রে অনেক সমৃদ্ধ হয়ে আমরা অনেক সময় যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা তার কাছ থেকে বিভিন্ন বক্তব্য শোনেন। অনেক ক্ষেত্রে তিনি বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন। একদম পক্ষের তরফ থেকে দিলীপ ঘোষ রয়েছেন। আরও একবার ঝাঝালো বক্তব্যগুলো শুনতে পাবো। এই ক্ষেত্রেও পক্ষে থাকছেন, আর অবশ্যই এর পাশাপাশি বিপক্ষে যারা থাকছেন, যারা নিঃসন্দেহে এইটাকে একেবারেই সমর্থন হোক বা না হোক অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছেন এই স্টেটমেন্টের প্রেক্ষিতে, তারা কারা রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব বাগচি। অবশ্যই কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, কথা হোকের প্ল্যাটফর্মে স্বাগত কৌস্তব বাগচিকে। কথা হোকের প্ল্যাটফর্মে আমি ডেকে নেব শিক্ষক বিজন সরকারকে। তাকে ডেকে নেব। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শোতে অংশগ্রহণ করেন, আমাদের সঙ্গেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আজকে বিজনবাবু রয়েছেন। চারিদিকে যেভাবে দুর্নীতির শিকার হচ্ছেন মানুষ, সেখানে দাঁড়িয়ে আজকে বিজনবাবুর বক্তব্য আমরা শুনে নেব। আমরা সবসময় চাই যে দুটো ভার্সনই যেন স্পষ্টভাবে তুলে ধরা যায় কথা হোকের প্ল্যাটফর্মগুলোতে, যাতে কোথাও সেই ভারসাম্য থাকে এবং দুটো বয়ানই স্পষ্ট থাকে, বাকিটা নিঃসন্দেহে মানুষের জাজমেন্ট। তৃতীয় যে ব্যক্তি রয়েছেন বিপক্ষে, তিনি হচ্ছেন অনির্বাণ দত্ত, বিশিষ্ট অর্থনীতি বিশেষজ্ঞ। অনির্বাণকেও স্বাগত কথা হোকের এই প্ল্যাটফর্মে। প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ডিবেট পর্ব।
আলোচনা, প্রশ্ন থাকবে, তার সঙ্গে তর্ক বিতর্কও থাকবে, কারণ তর্ক না হলে বাঙালির কাছে হয়তো ধারণাগুলো স্পষ্ট হয় না বিট্টু। তাই শুরুতেই সময় নষ্ট না করে আমি পক্ষে যারা রয়েছেন তাদের মধ্যে থেকে দিলীপ ঘোষ, প্রথমেই তাকে আমি ডাকার অনুরোধ করব, বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, কারণ এই সময় দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সেই জায়গা থেকে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপবাবু শুরু থেকে দুর্নীতির বিষয়ে বিভিন্ন সময় সরব থেকেছেন এবং শাসককে প্রতি মুহূর্তে খোঁচা দিয়েছেন, কটাক্ষ করেছেন একাধিক ক্ষেত্রে। দিলীপদা, আপনার সময় 3 মিনিট। নমস্কার। যে বিষয় নিয়ে আজকে আমরা পক্ষে বিপক্ষে আলোচনা করব, এই বিষয়টি খুবই জ্বলন্ত বর্তমান চলছে। রাষ্ট্রের আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী, অফিসার, পুলিশ কর্মচারী এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য লোকেরাও যুক্ত হয়ে যাচ্ছেন দুর্নীতি। যেখানেই হোক দুর্নীতি, সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক, এটা নিঃসন্দেহে বলতে হবে না। কিন্তু আজকে যে বিষয় আমরা বিশেষ করে বাংলায় দেখছি, আমরা বাংলার মানুষ কোনোদিন অভ্যস্ত ছিলাম না কোনো একজন মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, বা ফ্ল্যাট কেনা হয়েছে টাকা রাখার জন্য, এবং এক একজনের নামে শত শত কোটি টাকা সম্পত্তি। মাননীয় পার্থবাবু সম্বন্ধে সিবিআই থেকে যা পাওয়া যাচ্ছে, এখনও 300 কোটি টাকা পার হয়ে গেছে সম্পত্তি। এবং শ্রী অনুব্রত মণ্ডল, যিনি জেলা সভাপতি টিএমসির এখনও আছেন, তার প্রায় 500 কোটি টাকা সম্পত্তি পার হয়ে গেছে। আর বিভিন্ন ধরনের সম্পত্তি আছে, স্কুল কলেজ থেকে আরম্ভ করে বাড়ি গাড়ি, হোটেল, জমি জায়গা, খাদান, ডাম্পার, কোথায় কোথায় টাকা ইনভেস্ট করতে হয় সে তো টাকা এলে মানুষের মাথা খুলে যায়, সেটা আমরা দেখছি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, বাংলার যারা বিশেষ করে রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা, বিশিষ্ট জন, সরকারি বড় অফিসার, তারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত এই ধরনের দৃশ্য দেখতে অভ্যস্ত নন। তাই এক প্রকার বাংলার মানুষ শক খেয়ে গেছেন একটা। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে, ধরা পড়ে গেছে, তার সমালোচনা হচ্ছে, ইত্যাদি রাজনীতি হচ্ছে, হবেও, কিন্তু এই পরিস্থিতি তৈরি হচ্ছে কেন? পুরো সিস্টেমটাই মনে হচ্ছে করাপ্টেড হয়ে গেছে। তাহলে এত ধরনের এত সমাজের বিভিন্ন স্তরের লোকের নামে কমপ্লেন আসছে, লম্বা লম্বা লিস্ট আসছে, সাধারণ মানুষ লিস্ট দিচ্ছেন, বিরোধীরা লিস্ট দিচ্ছেন, কেন এই পরিস্থিতি? সমাজের মধ্যে যে হতাশা, এই যে ক্ষোভ বিভিন্ন ধরনের হচ্ছে, কেউ জুতো ছুঁড়ে মারছে, কেউ চোর বলছে, কোনো সভ্য আর সুস্থ সমাজের একটা লক্ষণ নয়। এই পরিস্থিতিতে পৌঁছবার জন্য যে পরিস্থিতি, যে সিস্টেমটা দায়ী, সে তার মধ্যে যদি পরিবর্তন না হয়, তাহলে হয়তো কালকে এই সরকার চলে যাওয়ার একটা সরকার আসবে, কিন্তু সেখানে আবার দুর্নীতি তৈরি হবে। তো সে সিস্টেম হচ্ছে, যেভাবে টাকা নেওয়া হয়েছে শিক্ষক নিয়োগের জন্য, অন্যান্য পরীক্ষায়, যত রকমভাবে ব্যবসা সেখান থেকে কাটমানি নেওয়া হচ্ছে আমরা শুনতে পাচ্ছি। বালি খাদান থেকে আরম্ভ করে পাথর খাদান, কয়লা থেকে গরু পাচার, সব জায়গায় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়ে গেছে। বাকি ছিল শিক্ষা দপ্তর, সেখানেও টাকা নেওয়া হয়েছে। তো সর্বোচ্চ 20 মাথায় উঠে গেছে। এর পরিবর্তনের জন্য আমরা আজকে চিন্তিত যে এটা কি চলতেই থাকবে? আর এই টাকাগুলো সাধারণ মানুষের আর উপার্জন থেকে তুলে নেওয়া হয়েছে, যেটা দিয়ে ডেভেলপমেন্ট হতো, আমার বাড়ির সামনে রাস্তা হতো, আলো আসতো, জল আসতো, ড্রেন হতো, স্কুলের ছাদ হতো, বাচ্চারা পড়তে যেত, তারা জামা কাপড় পেত, আমরা রেশন পেতাম, আমরা অন্যান্য সুবিধা পেতাম কম দামে। এই টাকাগুলো সেখানে যেত, সেখান থেকে বঞ্চিত হয়েছে। তাই প্রত্যেকটি মানুষ আজকে শোষিত এর দ্বারা। তাই প্রত্যেক মানুষের মনে ক্ষোভ আজকে। আমার বক্তব্য হচ্ছে, ব্যক্তি দোষ করেছে নয়, কালকে পার্থবাবুর জায়গায় অন্য একজন শিক্ষামন্ত্রী হবেন, তিনি আবার এইভাবে টাকা তুলতে আরম্ভ করবেন। এইটা যাতে না হয় তার গোড়ায় যেতে হবে, রোগের কারণটা খুঁজে বার করতে হবে। তা নাহলে খালি চিৎকার চেঁচামেচি করে লাভ নেই। আমরা বিরোধী দল আছি, স্বাভাবিকভাবে সরকার ভুল করলে, অন্যায় করলে তার বিরোধিতা করবই, মানুষকেও জাগাবার চেষ্টা করব। কিন্তু পশ্চিমবাংলার মানুষ জাগ্রত, তারা আগেই জেগে আছেন, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তাই আমার বক্তব্য, আমি একজন রাজনীতিবিদ, আমি একটা পার্টির কর্তা, আমার প্রতি মানুষের আঙুল উঠছে। আমি চুরি করি বা না করি, লোকে আমাকে আজকে সন্দেহের চোখে দেখছে। কেন? আমি দোষ না করেও দোষীর ভাগিদার কেন হচ্ছি? কারণ আমার মতো কিছু রাজনীতিক নেতা এই কাজ করেছেন। পার্টি যাই হতে পারে, সমস্ত পার্টিতে কম বেশি গণ্ডগোল থাকেই, কিন্তু এরকম ব্যাপক দুর্নীতি মাত্র 2 জন নেতা ধরা পড়েছেন, তাতে 300 আর 500 কোটি টাকা। আশেপাশের লোকেরা টাকার কুমির হয়ে গেছে। তাহলে যদি আরও লিস্ট বাড়তে থাকে, এটা কোথায় পৌঁছবে? আজকে এটা নিয়ে আমরা চিন্তিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটা দেখছে, তারা তো হতাশ যে আমাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, বাংলার বাইরে না গেলে জীবন দাঁড়াবে না। বাংলার বাইরের লোকেরা, আমি দিল্লি থেকে কালকে এসেছি, বলছে ক্যা হো গয়া, বাঙ্গাল গরিব হ্যায়, করোড়ো রুপিয়া লেকে बैठे हुए, आप বলছে বাঙ্গাল গরিব হ্যায়। এ কথা আমাদের শুনতে হচ্ছে কেন? কিছু রাজনেতা, কিছু লোকের জন্য। আর তারা একটা বিশেষ সিস্টেম তৈরি করেছে, যার দ্বারা এই কোটি কোটি টাকা চলে আসছে নিভৃতে, নীরবে, কেউ জানতে পারছে না। এখন জেনে গেছি। ধন্যবাদ।
দিলীপ দা অনেক ধন্যবাদ। তবে একটা প্রশ্ন রয়েছে, বারবার যখন আপনি শেষেও বলার সময় বললেন যে কেন্দ্রে আমাদের সরকারের কাছেও প্রশ্ন করছে কে শেষ করতে হবে, আপনি বলছেন যে স্বচ্ছ অভিযান শুরু হয়ে গেছে, এই অভিযানের তো নেপথ্যে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মানে সিবিআই বা ইডি। সেক্ষেত্রে এই প্রশ্ন তো উঠতে পারে, সেক্ষেত্রে সিবিআই ইডি যে প্রশ্ন নিয়ে কোথাও রাজ্যের শাসক দল পথে নামছেন তাদের নিরপেক্ষতা নিয়ে, সেই বিষয়গুলোকে কিভাবে আপনারা সেগুলোকে হ্যান্ডেল করবেন? একটি ছোট্ট তথ্য কারণ দিচ্ছি। বিজেপি যে দুর্নীতি মুক্ত, এটা তো একদম বুকে হাত রেখে বলা যায় না, তাই না? না, সেটা তো যখন প্রমাণিত হবে বা আপনি আমার বাড়িতে টাকা দেখতে পাবেন তখন আপনি বলবেন দিলীপ ঘোষ দুর্নীতিগ্রস্ত। রাফাল কেলেঙ্কারি বা এই যে ধরনের কোনো লোক আমার নামে কেস ঘটনা? দিচ্ছে, ভারত বাংলার সমস্ত কোর্টে আমার নামে কেস আছে, কিন্তু কারো টাকা চুরি করেছে পকেট মেরেছে কেউ বলতে পারবে না, সমস্ত কোর্টে কেস আছে। আমি একটা তথ্য দিচ্ছি, হ্যাঁ। 2004 থেকে 14 অবধি আমাদের দেশেতে ইডি সিবিআই রেড করে 112টা রেড করেছিল, 5346 কোটি টাকা উদ্ধার হয়েছিল। আর 14 থেকে 22 অবধি 8 বছরে 3010টি রেড হয়েছে, 99,356 কোটি টাকা উদ্ধার হয়েছে। এটা হচ্ছে ইডির তথ্য, বাকিটা আপনারা ইডির সমস্ত টুইট দেখলে বুঝতে পারবেন। এই তথ্য থেকে বোঝা যাচ্ছে কারা কাজটা করছে। বিজেপি সরকার যে শুদ্ধিকরণ শুরু করেছে মোদির নেতৃত্বে, না খাওঙ্গা না খানে দুঙ্গা, এটা তো হচ্ছে বাস্তব প্রমাণ। এই যে 99,000 কোটি মানে 1 লক্ষ কোটি টাকা ধরা পড়েছে, এটা তো দোষীদের কাছ থেকে আদায় হয়েছে। তাই এই শুদ্ধিকরণযোগ্য চলবে। বলতে পারেন আগে রেডও হতো না, কারণ রেড কে করবে? পাঁঠার ইচ্ছায় তো আর কালী পুজো হয় না, তাহলে তো তাকেই আগে ধরবে। সেই জন্য রেডও করা হতো না, ধরাও হতো না। আজ আমাদের সরকারের সে হিম্মত আছে, আমাদের প্রধানমন্ত্রীর হিম্মত আছে, তাই রেড হচ্ছে। কেউ বলতে পারেন নির্দোষ লোককে কেউ কি বলে অত্যাচার করেছে, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে কিছু করে। এটা ঠিক, বহু দোষী লোক এখনও বাইরে আছেন, হাত লম্বা যাবে সেখানে অবধি। এই যে 3010টি রেড হয়েছে, এটা আরও বাড়বে। আর 1 লক্ষ কোটি টাকা মাত্র উদ্ধার হয়েছে, এটা আরও বাড়বে। বেশ বেশ, আমি এবার বিপক্ষের দল থেকে ডেকে নিই যারা রয়েছেন। শুরুতে ডাকছি আমি বিজন সরকার, শিক্ষক। বিজন দা প্লিজ। এতক্ষণ দিলীপ দার বয়ান আমরা শুনছিলাম, তার বক্তব্য এবং যে প্রশ্নগুলো উঠছিল সেই প্রশ্নের উত্তরও দিলীপ দা পরিসংখ্যান দিয়ে দিচ্ছিলেন। কি বলবেন বিজন দা? মানে সত্যি কি টাকার পাহাড়ে ক্ষমতা থাকার কারণে সত্যি সাধারণ মানুষ একদম অতল খাদে তলিয়ে যাচ্ছে, আর যেটা সামনে দেখছি সেটাই শুধুমাত্র? বিজন দা আপনার সময় শুরু হচ্ছে এখন। টাকার পাহাড়ে ক্ষমতা, অতল খাদে জনতা। অতল খাদে গেছে কিনা জানি না। যে দুটি বিষয় নিয়ে সাম্প্রতিক বাংলার বিষয়ে আলোচনা হচ্ছে, অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তারির পর থেকে এই কথাটা বলা শুরু হয়েছে। আমি যদি একটু মনে করিয়ে দিই, সুজনবাবু একটু পরে বলবেন, দিলীপবাবু তো বলেই ফেললেন, 10,323 জন শিক্ষকের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সুজনবাবুর দল ক্ষমতায় ছিলেন ত্রিপুরাতে। সিবিআই ইডি কোন সর্ষের তেল নাকে দিয়ে ঘুমাচ্ছিলেন? একবারও গেলেন না কেন ত্রিপুরায়? কত টাকার দুর্নীতি হয়েছে সেটা খোঁজ করলেন না কেন? আমি জানতে চাই, 614 জন গ্রুপ ডি এই বাংলার বুকে 2010-এ নিয়োগ দুর্নীতি হয়েছে বলে তাদের চাকরি চলে গেল। কই তাদের নিয়োগ নিয়ে তো কথা ওঠে না, সেটা বাম আমল বলে। প্রশ্ন তুলতে ইচ্ছে করে যে যারা বলছে, এক্ষুনি দিলীপবাবু বলছিলেন উত্তরপ্রদেশে প্রাথমিকে চাকরি চলে গেছে বলে তদন্ত করছে সেখানকার গোয়েন্দা সংস্থা, কই ইডি যায় না, সিবিআই তো সেখানে যায় না, কারণ সেটা কেন্দ্রের সরকারের সঙ্গে মিল আছে বলে। ব্যাপম কেলেঙ্কারির কথা কই তুলছেন না, কাদের সময় হয়েছিল? আমি প্রশ্ন করতে চাই, আসামে সিভিল সার্ভিস, বিজেপির নেতা, এমএলএ, এমপির ছেলে মেয়েরা চাকরি পেয়েছে, সে চাকরি বাতিল হয়েছে। কত কোটি কোটি টাকার ব্যবসা। সিবিআই ইডি কোথায়? বিজেপি করেছে, ওখানে যাওয়া যাবে না। তাহলে প্রশ্নটা হচ্ছে, ক্ষমতা যার হাতে তাদের বিরুদ্ধে কোনো রকম তদন্ত হবে না। আপনি একজনের নাম বলুন, বিজেপির কোন নেতা, কোন এমএলএ, কোন এমপি, কোন মন্ত্রী আছে যার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত করছে? বলতে পারবেন? আমি বলি, হরিয়ানার ওমপ্রকাশ চৌতালা 10 বছর জেল হয়েছিল তার শিক্ষক দুর্নীতির জন্য। হরিয়ানা রাজ্যটা কি উঠে গেছে শিক্ষার জন্য? আমি প্রশ্ন করতে চাই, অনুব্রত মণ্ডলকে নিয়ে এত কথা বলছেন, কয়লা নাকি পাচার হয়েছে। আরে পার্থ চট্টোপাধ্যায় যদি দোষ করে থাকে, অনুব্রত মণ্ডল যদি দোষ করে থাকে, তাদের শাস্তি দেবে আদালত।
আমরা তার পক্ষে বলতে আসিনি। আমি এই প্রশ্ন করতে আসছি যে গরুটা পাচার হয়েছে, গরুর কি পাখনা আছে নাকি, যে সীমান্ত পার করে উড়ে চলে যায় পাখির মতো? নাকি গরু ইমেলে এখান থেকে বাংলাদেশে পাচার করা হয়? তাহলে যায় কি করে? বর্ডারটা কার দায়িত্ব? বিএসএফ কে দেখে? দিলীপ ঘোষ বাবুর মন্ত্রী কি করছেন? তিনি ঘুমাচ্ছেন? পদত্যাগ করবেন? বলতে পারবেন না সে কথা। আমি বলছি, কাউকে কিছু বলার আগে ভালো করে দেখুন তো, পাশে আর একটা বাংলা রাজ্য আছে, বাংলা ভাষাভাষী রাজ্য ত্রিপুরা। সোনামুড়াতে সেখান থেকে গরু পাচার হয়। সিবিআইডি কখনো গিয়ে দেখেছে? সেখানে বিএসএফ আছে, সেখানে বিজেপির সরকার চলছে, সেখানে তাদের পুলিশ আছে। আর গরু তো এই রাজ্যের থেকে বেশি আসে অন্য রাজ্য থেকে, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্য রাজ্য থেকে। অন্য রাজ্যগুলো পার করে আসছে কি করে? সব দোষ নন্দ ঘোষ। আমি বলছি, কাউকে দোষ দিন, যে অন্যায় করেছে তার এমন শাস্তি দিন যাতে জীবনে সে কাজ না করতে পারে। আমি তার পক্ষে। কিন্তু প্রশ্ন তুলতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী করেছে এই রাজ্যের মানুষের জন্য, এখানকার মেয়েদের জন্য, বিয়ের জন্য রূপশ্রী প্রকল্প করেছে, স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প করেছে, মায়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছে, স্টুডেন্টদের পড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, কৃষকের জন্য কৃষক বন্ধু প্রকল্প করেছে। সবটাই মমতার নিজস্ব পরিকল্পনা। বামপন্থী বন্ধুরা তো সরকারে ছিল, এই প্রকল্পগুলো তো ছিল না। অনেকে বলবেন এটা ডোল পলিটিক্স। আমি বলবো হ্যাঁ, ডোল পলিটিক্স গরিব মানুষের জন্য তিনি করেছেন, বেশ করেছেন। কর্পোরেট সংস্থাগুলো 10 লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দেওয়া হলো আইনের ফাঁক গলে। অমিত শাহর ছেলে 1025 কোটি টাকা তার ঋণ মুকুব হলো। 80,000 টাকা নিয়ে আজকে কত কোটি কোটি টাকা হয়ে গেল অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে তার ছেলের বেলা কিছু হবে না। আসলে গরিবের শুষে ধনীদের পেট ভরানো হলো মোদির নীতি। যদি সত্যি সিবিআইডি তদন্ত করতে সাহস থাকে, আমি বলবো পিএম কেয়ার ফান্ডের টাকাটা দিনের আলোয় ডাকাতি করা হয়েছে। ক্ষমতা যদি থাকে ইডি আর সিবিআই এর, তাহলে পিএম কেয়ার ফান্ডের টাকা কোথায়? কেন একটা আরটিআইয়ের হিসেব কেন দেয়া হচ্ছে না? বেশ বিজনবাবু, একটা বিষয় যদিও সময় শেষ, এই প্রশ্ন করা যায়। আমি জাস্ট একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, যে আপনি ইডি সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করছেন, সিআইডির তদন্ত কোথায় গেল? এতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল, সিআইডির ভূমিকাটা কি ছিল তাহলে? আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই। 2016 সালের 8ই নভেম্বর নোট বাতিল হয়েছিল। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোনো কালো টাকা থাকবে না, আর যারা সন্ত্রাসবাদীদের হাতে এই নোটগুলো যাবে না, কালো টাকা আমি উদ্ধার করব। তো এই নোটের টাকা মানে কি? 50 কোটি টাকা যদি কারোর বাড়িতে থাকে সেটা তো কালো টাকা। মানে প্রধানমন্ত্রী ব্যর্থতা। টাকাটা ধরার জন্য কার দায়িত্ব? কার? বেশ, তাহলে বোঝা গেল। তাহলে পার্থ আমি তো চট্টোপাধ্যায় উল্টো প্রশ্ন করতে চাই, প্রধানমন্ত্রী যেদিন বলেছিলেন 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দির সময়, আপনি কি কথার কথা বলেছিলেন? আমি এখানে আরেকটা উল্টো প্রশ্ন করতে চাই। নাম শুনেছেন তো সবাই আরিয়ান খানের, শাহরুখ খানের ছেলে। তার মাদক পাওয়া গেছিল বলে তাকে অ্যারেস্ট করা হলো। কদিন নাটক চললো, পরে মুক্তি পেল। মাদক পাওয়া গেল কিনা জানি না, পরে কি হলো জানি না। আর গুজরাটের বন্দরে টন টন মাদক পাওয়া গেল, খবরের কাগজে এলো, মিডিয়া চুপ করে গেল। আমরা জানতেই পারলাম না যে বেসরকারি বন্দরে কি করে এত বড় মাদক আসে। কোথায় সিবিআই, কোথায় ইডি, কোথায় কেন্দ্রীয় সংস্থা? তারা কি করে? বেশ, এই প্রশ্নগুলো যেগুলো বিজনবাবু করছেন, সেখান থেকে আমার মনে হয় কি এখানে সুজনদাও রয়েছেন, দিলীপদাও রয়েছেন, উপেনবাবুও রয়েছেন। সুজনদা, একটা উত্তর কিছু বারবার করে বাম আমল আসছে, ত্রিপুরা রেফারেন্স আসছে, সেই জায়গা থেকে
এবং একই সঙ্গে এটাও ঘটনা যে অন্য 10টা খুন হলে নিজের জায়গায় খুন হলে এমন নয় কি বাকি খুনগুলোর সামনে বা বাকি অপরাধগুলোর সামনে আনলে নিজের অপরাধটা হালকা হয়ে যায় তাই নয় তো বীরেন্দ্র, নিশ্চয়ই তাই নয়। সবকটাই অপরাধী অপরাধ, কিন্তু বিচার নিয়ে বা তার তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। সুজান্ত কি বলবেন? প্রশ্ন বাম আমল ছিল নিয়ে আপনাদের যে পার্থ চ্যাটার্জি তো পশ্চিমবাংলায়, মধ্যপ্রদেশে না, সিআইডি তো পশ্চিমবাংলায়, সিআইডি কেন টের পাইনি? সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পাইনি। ত্রিপুরাতে 10,000 চাকরি, আমি প্রথমত জানাতে চাই রং ইনফরমেশন নিয়ে বেশিক্ষণ চললে ভালো হয় না। একটা চাকরির ক্ষেত্রেও বিজেপি হোক, তৃণমূল হোক, অন্য যে কোনো দল হোক, একটা টাকার লেনদেনের গল্প অভিযোগ কেউ করেনি, করতে পারেনি। ইট ওয়াজ এ টেকনিক্যাল ডিফেক্ট, যেটা রিপেয়ার করার জন্য হাইকোর্ট বলার পরেও সুপ্রিম কোর্টে যারা গিয়েছিলেন তারা চাইছিলেন যেন ওটা বাতিল হয়, যেন ওটা কিনে রাজনীতি করা যায়। কিন্তু আমি আবার বলছি, একটা পয়সা লেনদেনের কোনো অভিযোগ কখনো কেউ কোনো দিন ত্রিপুরাতে করতে পারেনি, এটা মনে রেখে যেন কথা বলে। এখন বিজেপি সরকার, না এটার যারা কেস করেছিলেন তারা এখন সরকারে আছেন, তখন বিজেপির সঙ্গে তৃণমূলের নেতারাও ছিলেন। কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলের নেতারা তখন বিজেপিতে যৌথভাবেই করেছিলেন। সেই কেসেরও সমাধান করছেন না, ছেলে মেয়েগুলো বিপদে পড়ছে। বাট আই স্টিল, আমি চ্যালেঞ্জ করছি, একটা পয়সা টাকা লেনদেনের অভিযোগ কোনোদিন কখনো কেউ বিজেপি হোক তৃণমূল হোক করেছে, করতে পেরেছে? এটা পশ্চিমবাংলা না, এটা মমতা ব্যানার্জির সরকার না, এটা যেন খেয়াল রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কোথায় কোথায় আরও রোমানিয়ার উদাহরণ দিচ্ছেন। সেখানে বিরোধী পার্টি কি নাই? কেউ কেন গেল না কোর্টে? এখানে কি আপনি বলছেন বিজেপি করছে, বিজেপি সরকার কোথায় করছে? এখানে প্রত্যেকটি কেস সাধারণ মানুষ করেছেন কোর্টে, কোর্ট সিবিআইয়ের অর্ডার দিয়েছে, তার বাইরে কিছু না। সুজনদাও করেনি, আমিও করিনি, সাধারণ মানুষ করেছেন। আমরা করেছিলাম সারদা নিয়ে, সেটাও সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট। আজকে আপনি যেটা বলছেন সব কোর্টের জন্য হচ্ছে, আপনি বলছেন বিজেপি নেতার বাড়িতে রেড হয় না, কেন হবে? দিলীপ ঘোষের বাড়িতে কেন রেড হবে পার্থ চ্যাটার্জি থাকতে? তার মানে বোঝাই যাচ্ছে কোন পার্টির নেতারা চোর। আপনি নিজেই স্বীকার করছেন, আমি বলিনি। আমি দিলীপ বাবু একটা কথা আপনাকে বলি, জাস্ট একটা উদাহরণ। আমরা একটা সাংবাদিক বৈঠকে দেখেছিলাম যে রাজ্যের 5 মন্ত্রী বসেছিলেন এবং তারপর তারা বলেছিলেন যে কেউ কেউ চোর, সেটা উচ্চ রেখে তিনি বলেছিলেন যে তৃণমূল করে মানে সবাই চোর নয়। অতএব কোথাও এই ঘটনাগুলো ঘটেছে, এটা প্রমাণিত হয়ে গেছে। আর রাজ্যের হাতেও সিআইডি রয়েছে। বিজন বাবু, আমি বারবার বলছি যে কোর্টের দরজা খোলা আছে। উপেন বাবু রয়েছেন, আমি উপেন বাবুকে এবার পোডিয়ামে ডাকবো। হ্যাঁ, লাস্ট লাইন শুনবো। দিলীপ বাবু যেটা বললেন আমি তার পরিপ্রেক্ষিতে একটাই কথা এক লাইনে, সেটা হলো কংগ্রেস নেতা যখন ছিল তখন তাকে কিছু করা হলো না। এখন তিনি আসামের মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, যেই সারদার কথা বলছিলেন, চিটফান্ডের কথা, তখন তাকে সিবিআই ডাকতে শুরু করেছিল। যেই বিজেপিতে চলে গেল তখন তাকে ডাকা হলো না। শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে চলে গেল, সবাই নারদার ফুটেজ দেখিয়ে যাদের যাদের ডাকা হলো, আজকে শুভেন্দু অধিকারী যেই চলে গেল তখন তাকে ডাকা হলো না। ববি হাকিমকে ডাকা হলো, আপনার সুব্রত মুখার্জিকে ডাকা হলো, সবাইকে ডাকা হলো। সৌগত রায়কে বিজেপিতে গিয়েছেন এবং তাকে কি এখনো ডাকা হয়েছে? অনেকগুলো বিষয় আসছে, এই তদন্তকারী সংস্থার ভূমিকা, এবং একই সঙ্গে যেখানে আমি শুরু করেছিলাম তার একটা উত্তর অবশ্য বিজনবাবু দিয়েছেন। তিনি বলেছেন যে একটা পয়েন্ট, দুর্নীতির কথা স্বীকার করেই যে দুর্নীতি সব জায়গায় হয়েছে, তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু একটা বিষয় তিনি ছুঁয়ে গেছেন, জনতা কিন্তু অতল খাদে নেই, জনতার জন্য প্রচুর কিছু হয়েছে অন্তত এ রাজ্যে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ভাতা থেকে শুরু করে, তাই অতল খাদে জনতা এটা কোনোভাবেই বলা যায় না। আমার প্রশ্ন হচ্ছে, এই যে তাহলে দুর্নীতি, এত কাঁড়ি কাঁড়ি টাকা, আপনি আইনের দিকটাও জানেন, তদন্তের দিকটাও জানেন, এবং এই বিষয়টাও আপনি আরও ভালো বলতে পারবেন, তাহলে এই কোটি কোটি টাকা তাহলে কার? যদি জনতার না হয়, জনতা যদি ভাতা পেয়ে থাকে। আপনার সময় এখন। আপনারা খুব গরম, অ্যাটমসফিয়ারটা খুব গরম হয়ে গেছে, তো আমি একটু শান্ত করতে চাই। একটা সিনেমা হয়েছিল চেন্নাই এক্সপ্রেস বলে, তো সেই সিনেমাটা আমি দেখেছিলাম। সেখানে হিরো পড়ে গিয়েছিল মাটিতে, তো নায়িকা খুব তাকিয়ে তাকে ব্যঙ্গ করেছিল। তখন নায়িকাকে শাসানি দিয়ে বলেছিল, ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান।
তার বাংলাটা হচ্ছে সাধারণ মানুষের ক্ষমতাকে ছোট করে দেখো না। তো এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট ছবি আমি দেখাতে চাই। দেখুন, এই লোকটা যারা চিনতে পারেন দেখেন, পাওয়ার অফ এ কমন ম্যান। অতএব ওই খাদে পড়ে গেছে অত সহজ না। কমন ম্যানের শক্তি আছে, কমন ম্যানের শক্তি আছে। আপনাদের প্রণাম, জোহার। আপনাদের সাবজেক্ট নিয়ে আমি আর বলছি না, তবু দুর্নীতি, টাকার পাহাড়, ক্ষমতা, এই অতল খাদে জনতা। ক্ষমতা দুর্নীতি পরায়ণ করে এবং সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ দুর্নীতি করে। পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। দুর্নীতি একটা টাকার পাহাড় নয়, টাকার পাহাড়ের পর পাহাড় টাকা সৃষ্টি করে। প্রত্যেক অঞ্চলে, জেলায় এবং সমগ্র রাজ্যে টাকার পাহাড় হচ্ছে বা আগেও হয়েছে। আর এই টাকার পাহাড়ের উৎস হলো ক্ষমতা। ক্ষমতা দিয়ে দুর্নীতি, দুর্নীতি দিয়ে টাকার পাহাড়। এরা তিনটি বোন, ক্ষমতা, দুর্নীতি আর টাকার পাহাড়। এ তিনটে বোন, ট্রিনিটি। যেখানে ক্ষমতা হবে, অ্যাবসলিউট পাওয়ার হবে, সেখানে দুর্নীতি হবে এবং সেখানে টাকা হবে। এবার আবার বলছেন আপনি, তাই অতল খাদে জনতা। হ্যাঁ, জনতাকে অতল খাদে পড়তে হয়। তারা যদি খাদ থেকে বেরিয়ে আসতে পারে কি? আমি বলি পারে পারে পারে। যেরম আমরা ওই টেলিভিশনে দেখেছি, পার্থ বলেছিল টাকা আমার নয়, আমার নয়, আমার নয়। আমি এখানে বলছি এই খাদ থেকে সাধারণ মানুষ বেরিয়ে আসতে পারে পারে পারে। কিন্তু কিভাবে? দাঁড়ান, ভোট দিয়ে? আইনের বেড়াজালে, যখন সংবিধান তথা আইনের বেড়াজালে মহাশক্তিশালী দুর্নীতি টাকার পাহাড়ের মনিবদের ঘিরে ধরবে, তখন সাধারণ জনতা বলবে, চোর চোর, ওকে ফাঁসি দাও। একজন সাধারণ গৃহস্থ মহিলা চটি ছুঁড়ে দিয়ে দুর্নীতির পরায়ণের দিকে ছুটে দেয়। রাজার ক্ষমতা থেকেও ওই সাধারণ মহিলার চটি অনেক বেশি শক্তিশালী। The power of the common woman is far larger than the king. এটা মনে রাখতে হবে। Don't underestimate the power of a common man. বেশ বেশ, ধন্যবাদ। যদিও অনেক ধন্যবাদ উপেন্দা। প্লিজ আপনার আসন গ্রহণ করুন। যদিও একটা বিষয়ে স্পষ্ট করার আমার ইচ্ছে রইল, পরে আমি সময় হলে জিজ্ঞাসা করব। এই যে বারবার করে তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন উঠছে, উপেনবাবু আপনি নিজেও একাধিকবার বলেছিলেন যে সিবিআইও বেশ কিছু ক্ষেত্রে তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় আইন তো তারও ঊর্ধ্বে না, আইন তো সিবিআইকেও বেঁধে ফেলেছে। সেক্ষেত্রে তারপর কি আর তদন্ত নিয়ে প্রশ্ন ওঠে? সিবিআই বা যে কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাকে তো বেঁধে রাখার রাস্তাটাও আইন বাতলে দেয়নি? এবারও আপনারাই তো বাতলে দিয়েছেন, যাতে কোনোভাবেই সিবিআই এর ক্ষেত্রেও সেখানে আর কোনো পক্ষপাতিত্ব না হয়, সেখানে যেন নিরপেক্ষতা থাকে, সেখানে যেন তদন্ত থাকে। অর্থাৎ আইন তো রয়েছে সবার উপরে, এটা তো মানবেন, হ্যাঁ না? দেখুন, সিবিআই একটা তদন্তকারী সংস্থা এবং ইডিও একটা তদন্তকারী সংস্থা, কিন্তু তাদের দুজনের দায়িত্ব দুই রকম। একজন বেসিক্যালি ইডি করে মানি লন্ডারিং কেসেস, আর এটা হচ্ছে ক্রাইম, দুর্নীতি এটসেট্রা করে। আর দেখুন, এই যে কথাটা দুজনে বলেছেন, এই পশ্চিমবঙ্গে আগে যখন ইন্দিরা পাওয়ারে ছিলেন, তখন বিরোধীরা সবসময় কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন চাইতো। আমি নাম করে বলছি না, তখন তো মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন। বোনের নাম কি করে করবো ভাই? তো করা হতো। এখন আবার একই নিয়মে এখনকার বিরোধীরা সিবিআইকে চাইবে। তাহলে আমি সিবিআই লোকটা তো বাজারে দাম আছে, এক নম্বর, তাই তো? আপনারা কি বলছেন? সিবিআই মানে বিরোধী, তাই তো? দুই নম্বর বলি, কোর্ট কেন আমার বিশ্বাস করে? 3 নম্বর বলি, নদিয়াতে একটা গণদর্শন হয়েছিল।
গণদর্শন হয়েছিল তো, সেখানেও কেসটা দেওয়া হয়, সিবিআইকে দেওয়া হয় এবং 2 মাসের মধ্যে তারা চার্জশিট করে। এবং যখন সিবিআই প্রথম যায় সেই গ্রামে, তার আগে সেখানে সবাই দরজা বন্ধ করে রাখতো। তখন আনন্দবাজারে আমি একটা রিপোর্ট দেখলাম যে সেইখানে বড় করে আনন্দবাজার লিখছে, আনন্দবাজার ভালো কি মন্দ পত্রিকা আমি জানি না, কিন্তু একটা সংবাদ দিচ্ছে কি গ্রামের লোকরা বলছে আমাদের বাঁচাও। তাহলে সিবিআইকে চায় এই যতগুলো আপনি দেখেন যেখানে যেখানে কেস হয়েছে, এমনকি তৃণমূলের একটা লোক যে খুন হলো, মানে CBI কত হাওড়াতে যে খুন ভূমিকাতেও হলো, থাকে। সেই হাওড়াতেও যে খুন হয়েছে, সেও কিন্তু সেই মহিলা অনেক সাধারণ মানুষ দিন ধরে কিছু বুঝুক বা নাই বুঝুক, আমরা দেখেছি বিভিন্ন ঘটনা ঘটলে Thank you. যখন সাংবাদিক পৌঁছয়, দুম করে বলে দেন তিনি, সাংবাদিক পৌঁছানোর পর যখন পৌঁছন সাংবাদিক, আমরা সিবিআই চাই, হয়তো তারা সিবিআই এর ফুল ফর্মটা জানেন না, কিন্তু তারা জানেন যে সিবিআই হলে হয়তো সঠিক বিচার পাওয়া যাবে। আমি এই জায়গা থেকে আইনজীবী কৌস্তব বাগচি, আমাদের পরের বিপক্ষের যিনি বক্তব্য রাখবেন, কৌস্তব বাগচিকে ডাকছি। কৌস্তব বাগচি একদিকে আইনজীবী, অন্যদিকে অবশ্যই তার রাজনৈতিক পরিচয় রয়েছে, তিনি কংগ্রেস নেতা। এবং এই যে টাকার পাহাড়ে ক্ষমতা এবং অতল খাতে জনতার বিপক্ষ ভার্সন, এটা নিয়ে কি প্রশ্ন ওঠে সেটা শুনবো। কৌস্তব, 3 মিনিট। প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি করার সুবাদে সে কেন্দ্র হোক বা রাজ্য হোক, এই টপিকটার বিপরীতে বলা আমার জন্য অত্যন্ত বিড়ম্বনাদায়ক। তাও চেষ্টা করব সেটা করার, জাস্টিফাই করার নিজেকে। এখন অতল খাদে জনতা, আমি এটার বিরোধিতা করছি, তার কারণ হচ্ছে জনতা ভাই অতল খাদে নেই। মাসে 500 টাকা কন্যাশ্রীর 25,000 টাকা, 28 টাকা চুল্লু বাংলার পাউ, জনতা বেশ মস্তিতে আছে, অ্যাবসলিউট মস্তিতে আছে জনতা, কোনো কিচ্ছু এসে যায় না। আমাকে সেদিনকে কেউ একজন বলছিল, আর এই যে টপিকটা ক্ষমতা কে দিয়েছে ভাই? জনতা দিয়েছে। জনতা ক্ষমতা দিয়েছে। রাজনীতিবিদদের টাকা কামানোর জন্য ক্ষমতা দেয়নি, তাদের ভালো করার জন্য দিয়েছে। এখন এই যে ওভারঅল যে জায়গাটা, এটাতে সবাই বলবে রাজনীতিবিদদের দোষ। আমরা যারা রাজনীতি করি, লোকে দেখে ফালতু লোক রাজনীতি করে, এ করে। আমাকে একজন বলছিল সেদিনকে যে রাজনীতিতে সৎ লোক খোঁজা ওই দিলীপদার কথায় গরুর দুধে সোনা খোঁজার মতন ব্যাপার হয়ে যাবে। আর রাজনীতিবিদরা তো মঙ্গল গ্রহ থেকে নেমে আসেন। এখন বেচারা কেষ্ট ধরা পড়েছে, তাই কাজ করলে মাল কামালে তুমি হবে শ্রেষ্ঠ, আর ধরা পড়লে তুমি হবে কেষ্ট। আমরা বলছি দাদা চোর আছে কিন্তু এফিসিয়েন্ট আছে, গেলে তো সার্টিফিকেট লিখে দেয়। দাদা তো আমাদেরকে গেলে ওই মিটিং মিছিলে গেলে 500 টাকা দেয়, বিরিয়ানি দেয়, রাতে লাল জল খাবার পয়সা দেয়। আমরা বলছি ভাই দাদা খুব ভালো আছে, চুরি করুক ডাকাতি করুক দাদা খুব ভালো। সমস্যাটা হচ্ছে মূল্যবোধের সমস্যা। আমরা শুধুমাত্র যারা বলছি যারা রাজনীতিবিদরা খারাপ, টাকার পাহাড়, এইসব বলছি টলছি, টিভিতে দেখা পড়ছে, মানুষ দুদিন চোর চোর করে চিৎকার করছে, যেই মুহূর্তে অ্যাকাউন্টের মেসেজটা ঢুকে যাবে 25,000 ইজ ক্রেডিটেড টু ইয়ার অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট অফ কন্যাশ্রী, পরিবারের একজন কেউ পেয়ে গেল, দিদি জিন্দাবাদ, হয়ে গেল, গল্প শেষ। না, জনতা ক্ষমতা দিয়েছে, এটা কি আপনি বিশ্বাস করেন? যদি সামনে উন্নয়নদারি থাকে তাহলে ক্ষমতা কোথা থেকে দেবে জনতা? মানে জনতার ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে তো একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেক্ষেত্রে সেটা নিয়েও তো প্রশ্ন ওঠে। পঞ্চায়েত নির্বাচন 2018। দেখুন সমস্ত আর একটা ছোট্ট প্রশ্ন রয়েছে কৌস্তবের কাছে, সেটা হচ্ছে যে এই যে টাকার পাহাড়ে ক্ষমতা, এখানে আমি অন্য একটা বিষয় বলি। এটাকে আপনি বলছেন যে টাকার পাহাড়ে ক্ষমতা, এরকম ব্যাপারটা নয়। সব ক্ষেত্রেই টাকার পাহাড় রয়েছে, শুধুমাত্র পলিটিশিয়ান কেন। আজকে সাম্প্রতিক সময় তো আমরা দেখলাম, অন্তত এতদিন ধরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে দীর্ঘ সময় যারা রাজত্ব করেছেন, মানে দেশ সামলেছেন, চালিয়েছেন, সেই জায়গাতে সেই ক্ষমতার অলিন্দে উঁকি মারলেও তো বিপুল সম্পত্তির পরিমাণ সামনে আসছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী অস্বীকার করতে পারেন টাকার পাহাড়ে ক্ষমতা নেই? আমি বলছি এবারে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর এগেনস্টে কেসটা কিন্তু এই যে পাবলিকে এত চিৎকার চেল্লামিল্লি করছে না, জানেই না কেসটা কি সেকশনে, 403, 406, 420 ডাজ নট ইনভলভ এনি ফিনান্সিয়াল করাপশন। এটা জেনে রাখা উচিত। আমরা যারা চিৎকার চেল্লামিল্লি করছি, ইট ইনভলভস মিসঅ্যাপ্রোপ্রিয়েশন। এটা যদি প্রমাণ করতে পারে, একটা কমপ্লেন কেস এতদিন ধরে তো চলছে, যেদিন প্রমাণ হবে সেদিন কথা বলবেন। আর এই কংগ্রেস দলের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীকে ডাকলে হসপিটালের বিছানায় গিয়ে শুয়ে পড়ছে। তফাৎটা এই জায়গাটা। আমি আরেকটা কথা বলবো, শেষ করব। আমি আমার কথাটাকে জাস্টিফাই করার জন্য একটা কথাই বলবো, জনতা অতল খাদে নেই। জনতা যদি অতল খাদে থাকতো, আমাদের এখানে আরেকটা শ্রীলঙ্কা হয়ে যেত। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ কৌস্তব, অনেক ধন্যবাদ। ডাকলেই যদি সত্যি প্রশ্ন ওঠে, যদি সত্যি সামনে দাঁড়াতে হয় তদন্তের, তাহলে তার জন্য আড়াল আবডাল কেন? তার জন্য মেডিকেল রিপোর্ট, হাসপাতালের সুসজ্জিত
ওয়ার্ড সেটা ঢাল কেন? এই প্রশ্নগুলোর তো উঠছে। অনেকেই আছেন বিভিন্ন বিপক্ষে দলের পক্ষ দল, অনেকেই তারা গেছেন, তারা ফেস করেছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু পাল্টা প্রশ্ন উঠছে, তাহলে ভয়টা কোথায় যদি সত্যি সত্যি তার নেপথ্যে ওই টাকার পাহাড় বা দুর্নীতির বিষয় না থাকে? সুজন চক্রবর্তী পক্ষের তরফ থেকে শেষ বক্তা যিনি, সুজন দা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গুরুত্বপূর্ণ আলোচনা। টাকার পাহাড়ে ক্ষমতা, অতল খাদে জনতা। আমিও একমত। জনতাকে অতল খাদে ফেলে দেবার প্রচণ্ড প্রচেষ্টা হলেও জনগণ কিন্তু রুখে দাঁড়াতে হবেই, তার নিজের জন্য, মানুষের জন্য। এখন দেখুন, গত কয়েকটা বছরে পশ্চিমবাংলা সম্পর্কে সারা ভারতবর্ষে মানুষের মধ্যে যে খুব সদর্থক পজিটিভ ধারণা ছিল, পশ্চিমবাংলা মানে নীতি, নৈতিকতা, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, এগুলোকে একেবারে বরবাদ করে দিয়ে পশ্চিমবাংলা মানে সবচাইতে নোংরা, কুটিল, দুর্নীতি, টাকা পয়সা, রমরমা, এইরকম একটা ইমপ্রেশনে নিয়ে আসাটা এটা বাংলার সমাজ জীবনকে কলুষিত করেছে, নিয়ে কোনো সন্দেহ নেই। তথ্য অনেক দেওয়া যায়, এসএসসি, টেট, পাবলিক সার্ভিস কমিশন, আমি প্রত্যেকটা ধরে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, দরকার হবে বলে মনে হয় না। প্রাইমারির চাকরির জন্য কত টাকা, সেকেন্ডারি কত, গ্রুপ ডি 6-8 লাখ টাকা, ট্রান্সফার 4 লাখ 6 লাখ টাকা, কেউ কখনো আমরা ভাবতে পারিনি যা পশ্চিমবাংলাতে এখন চলছে। যে কোনো কাজে কাটমানি। না, নির্দিষ্ট রেট চার্টও আছে তার জন্য, রেট চার্ট একদমই। আমি রেট চার্টটা পড়ে দিতে পারি। এমনকি কলকাতা কর্পোরেশনের শাসক দলের প্রার্থী হবার জন্য 1 কোটি 1.5 কোটি টাকা, দলের পোস্ট পাওয়ার জন্য টাকা। এই কদিন আগে এক এমএলএ এর বাড়িতে আক্রমণ হয়েছে, আমরা সবাই জানি। ফলে সব মিলিয়ে একটা ভয়ঙ্কর কলুষতা, এবং এটা 2-4জন চুনোপুটির ব্যাপার না। মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী তার বনমন্ত্রী সম্পর্কে অভিযোগ করলেন, বনসহায়ক নিয়োগে দুর্নীতি হয়েছে, আমি তদন্ত করব। তদন্তটা ধামাচাপা পড়ে গেল। কিন্তু মুখ্যমন্ত্রী তার মন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে কমপ্লেইন করলেন যে ও পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে বিক্রি করেছে। তাহলে মুখ্যমন্ত্রী সব জানেন, শি ইজ ইনভলভড, শি ইজ হ্যাভিং দ্য নলেজ। এরকমটা নয় কিন্তু যে পার্থ একজন চোর আর অনুব্রত একজন চোর। আমি বলছি পার্থ যেটা ইজ এ ফেনোমেনা। মানে বড় নেতা, বড় মন্ত্রী মানে প্রচুর বন্ধু বান্ধব বান্ধবী, এবং বন্ধু বান্ধব বান্ধবীদেরকে সাহচর্য দেওয়া অথবা ব্যবহার করা, টাকার পার্কিং লট হিসেবে ফ্ল্যাট জোগাড় করা, এটা ফেনোমেনা। এটা একটা সিঙ্গল দুর্নীতি নয়। অনুব্রত মণ্ডল ওই কত কোটি কোটি, হাজার হাজার কোটি ইত্যাদি ইত্যাদি, দেহরক্ষীর 100 কোটি, এটা বড় কথা নয়। অনুব্রত মানে দাপট, দখল, ক্ষমতা, চোখ রাঙানো, বোম মারো, এবং তারপর পুলিশকে সঙ্গে নিয়ে পুলিশকে বোম মারা কথা বলার পর মঞ্চে মুখ্যমন্ত্রী এবং ডিজির সঙ্গে অনুব্রত ইজ এ ফেনোমেনা। তাহলে এই ফেনোমেনার মাথায়, এই কলুষতার মাথায় যিনি দাঁড়িয়ে আছেন, তিনি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তাকে সঙ্গে রেখেই এই সমগ্র কলুষতাটা চলছে। আমি শুধু বলছি 34 বছর সরকার তো থাকেই, ভোট হয়, ক্ষমতা হয় ইত্যাদি। 34 বছরের বামফ্রন্টের আমলে কারুর ক্ষেত্রে চেষ্টা করলেও ইডি সিবিআই লাগাতে কেউ পারেনি, কারুর জামায় একটা কালো দাগ লাগাতে পারেনি। হিয়ার ইজ দ্য ডিফারেন্স। খেয়াল রাখতে হবে, যেটা উপেনবাবু বললেন, পাওয়ার কারাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি। সব পঞ্চায়েত আমার, সব মিউনিসিপ্যালিটি আমার, বিরোধী দলে কেউ থাকতে পারবে না, আমি পুরো দখল করে নেবো। স্কুলের কমিটি আমার, কলেজের কমিটি আমার, আপত্তি করা কেউ থাকবে না, নো অপোজিশন। ফলে আমি খুশি মতন চলবো, র্যাম্প্যান্ট করাপশন করব, গোটা বাংলাটাকে চুষে নেব। এই অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট কারাপশনের দিকে নিয়ে যাচ্ছে। ইট ইজ এ পলিটিক্যাল ডিজেনারেশন লেড বাই আপাতত পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, যার সঙ্গে পিছনে বাঁয়ে ডাইনে বিজেপি কতটা আছে সেটা আবার ভিন্ন আলোচনা, আজকে আমি সে আলোচনায় যাচ্ছি না। ধন্যবাদ। সুজনবাবু, একটা প্রশ্ন আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সেই ক্ষেত্রে যদি শাসক দল ঘনিষ্ঠ কোনো বিধায়ক যদি বসেন, তাহলে কি মনে হয় যে আর্থিক দুর্নীতি যেটা সেটা কি স্পষ্ট হবে মানুষের কাছে? 2016 বিধানসভা নির্বাচনের পর পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীরা প্রস্তাব করে, বিরোধী দলের প্রেরোগেটিভ। বিরোধী নেতা যা প্রস্তাব করলেন সেইটা সরকারের পক্ষে বিড়ম্বনার কারণ হতে পারে মনে করে সরকার সরে গেল। প্রসঙ্গত না বললে বললে কোনো অসুবিধা নেই। বিরোধী দলের নেতার প্রস্তাব ছিল আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হব। হয়তো মমতা ব্যানার্জি প্রমাদ করলেন, এবং সেই কারণেই যিনি তৃণমূলের কর্মীকে খুনের দায়ে অভিযুক্ত মানুষ হইয়া চটজলদি তার কেসটাকে উইথড্র করে নিয়ে কংগ্রেস থেকে তাকে তৃণমূলে নিয়ে এসে তাকে করা হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। কেন? ধামাচাপা দেওয়া।
তারপর শঙ্কর সিং তৃণমূল, কেন? ধামাচাপা দেওয়া। এ দফাতেও তাই, বিজেপি হয়ে জিতেছে মুকুল রায়, তৃণমূলে নিয়ে এসে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা। যখন হলো না তখন আরেকজনকে কৃষ্ণ কল্যাণী বিজেপি থেকে তৃণমূল, অতএব সে হচ্ছে পাবলিক। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির তার কাজ হচ্ছে সরকারের অডিটের দুর্নীতি ধরার দায়িত্ব বিরোধীদের না, বিরোধীদের থাকবে না। শাসক দলের মুখ্যমন্ত্রীর কথাই চলে যিনি হ্যাঁ অথবা না বলবেন তাকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা। মানে সরকার চায় দুর্নীতি করব, কিন্তু দুর্নীতি নিয়ে কেউ কোনো প্রশ্ন যেন তুলতে না পারে। মানে চোরও আমার পুলিশও আমার। কিন্তু আমার অন্য প্রশ্ন রয়েছে, এটা একটু ইন্টারাপ্ট করছি। এই যে এতগুলো দুর্নীতি যে হয়েছে, টাকার পাহাড়, এগুলো সবাই দেখছে, খবরেও আসছে, কেউ অস্বীকার করছে না। আমার মনে হয় বিপক্ষে যারা রয়েছেন তারাও অস্বীকার করছেন না। কিন্তু একটা পয়েন্ট আমি কৌস্তব এবং একই সঙ্গে বিজন সরকারের পয়েন্ট ধরেই আসি, এই যে জনতাকে অতল খাত থেকে বার করার জন্য যে প্রয়াস, আপনি বারবার পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করছেন, সেই জায়গা থেকে এটা তো অনস্বীকার্য। এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, বিভিন্ন ভাতা থেকে শুরু করে এই প্রয়াসগুলো তো করেছেন পশ্চিমবঙ্গ সরকার। এইভাবে অতল খাতে বার করার প্রয়াস তো এর আগে আমরা বাম সরকারের দেখিনি। দেখুন, আপনি বরঞ্চ এই স্কিম বলে যা যা বলা হচ্ছে, শ্রী অথবা সাথী, আপনি এগুলোকে স্কিম না বলে স্ক্যাম বলুন, সুবিধা হবে। 500 টাকা দিলাম, চপ, 500 টাকা দিয়েছে আবার কথা, মুখ বন্ধ করে থাকো, যা বলবো হ্যাঁ বলে মানতে হবে। মানুষকে গোলাম করে রাখার মনোভাব থেকে করা। 500 টাকা দিলাম, কিন্তু সংসার চালাবার খরচে বিদ্যুতের দাম বাড়লো, কেরোসিনের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো, সব জিনিসের দাম বাড়লো। তোমার 500 টাকা দিলাম, তুমি চুপ করে থাকো, তলা থেকে আমি 5000 টাকা তোমার কাছ থেকে নিয়ে চলে আসলাম। এটা কোনো স্কিম? এটা কোনো মানুষকে সাহায্য করা? এটা খাদ থেকে বার করে নিয়ে আসা? নাকি খাদের ভেতরে কাটতে কাটতে আরও তলার মধ্যে ফেলে দেওয়া? মানুষকে খাদের মধ্যেই ফেলতে চায়, কিন্তু মানুষ খাদের মধ্য থেকে বেরিয়ে আসবার কৌশল, লড়াই, আন্দোলন সেই পথেই যাবে। বেশ, আমি যদিও এই নিয়ে আমার ডেফিনেটলি দিলীপ থেকে প্রশ্ন আছে। আচ্ছা, তার আগে আমি, হ্যাঁ প্লিজ আমাকে থাকলে করে নাও। বেশ, সুজানদা বসুন আপনি। বিপক্ষের শেষ বক্তব্য যিনি রাখবেন, অনির্বাণ দত্ত, অর্থনীতি বিশেষজ্ঞ। অনির্বাণকে বলবো পোডিয়ামে আসতে। আমি জানি যে আচ্ছা, কৌস্তবের একটা প্রশ্ন রয়েছে দিলীপদার জন্য, তবে তার আগে আমি অনির্বাণের বক্তব্য শুনিনি। অনির্বাণ প্লিজ, আপনার সময়। আজকে যে টপিকটা করা হয়েছে, সেই টপিকে আপনারা 3টে শব্দ খুব, যিনি চয়ন করে থাকুন তাকে আমার ধন্যবাদ। টাকার পাহাড়, ক্ষমতা, এই 3টে শব্দ আপনি বলুন। যারা এখানে বসে আছেন, যারা চোখে টিভি দেখছেন, প্রত্যেকেই কিন্তু এই টাকাটাকে ভালোবাসেন। বাঙালি কেউ পাহাড়ে যেতে চান, পাহাড়টাকে ভালোবাসেন, কেউ সমুদ্রটাকে ভালোবাসেন, আর ক্ষমতাটাকে কিন্তু আপামর বাঙালি সবাই ভালোবাসেন। আর এই টাকা, পাহাড় আর ক্ষমতা, এই 3টের মধ্যে সব থেকে ভালো কিন্তু লাগে আমার টাকাটাকে। কারণ টাকাটা থাকলে আপনি খরচা করে পাহাড়ে যেতে পারবেন, আর টাকাটা যার থাকে তার কাছে কিন্তু ক্ষমতাটা সব থেকে বেশি থাকে। এই যে 3টে শব্দ, টাকা, পাহাড় আর ক্ষমতা, এই 3টে শব্দ কিন্তু শুধু রাজনীতিবিদরা ভালোবাসেন না, সবাই ভালোবাসেন। রাজনীতিবিদরাও মানুষ, এই সমাজবদ্ধ জীব যারা, তাদেরও কিন্তু চাওয়া পাওয়া থাকে। আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, রুটি, কাপড়া, মাকান। আমাদের ছোটোবেলা থেকেই প্রত্যেক সন্তানকে সুখে রাখবার জন্য আমরা সেই মধ্যযুগীয় কবি যে ভারতচন্দ্র রায় তিনি লিখেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নদামঙ্গল কাব্যে লেখা ছিল। প্রত্যেকটা সন্তান চায় তার ছেলে যাতে ভালো থাকে, তার ছেলে মেয়ে যাতে ভবিষ্যৎ সুনিশ্চিত থাকে। আজকে যারা রাজনীতিবিদ, তারা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? আমার আপনার বাড়ির লোক প্রত্যেকে যদি ডাক্তার, ইঞ্জিনিয়ারের স্বপ্ন দেখে, তাহলে রাজনীতিবিদরা কোন গ্রহ থেকে এসছে যে তারা শুধু সমাজসেবা করে যাবে? আজকে রাজনীতিটা কেরিয়ার হয়ে গেছে। এই যে আমরা বলছি জনগণ অতল খাদে আছে, জনগণ অতল খাদে নেই। যারা পাহাড়ে উঠছে ওই লোভের বশবর্তী হয়ে, তারাই কিন্তু খাদে পড়তে পারেন। সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করবার জন্য কেন্দ্রীয় স্তরে এবং রাজ্য স্তরে সরকার আছে, প্রশাসন আছে, তাদের জন্য কিন্তু হিসেবের খাতা আছে। অনেক ধন্যবাদ অনির্বাণ। যদিও অনির্বাণ আমি ভাবছিলাম যে এখানেই কনক্লুড করবো, সময়টা একদম শেষের দিকে, কিন্তু এমন একটা বক্তব্য কোথাও অনির্বাণের একটা লাইন চলে এলো কোথাও। এখানে দুজন পলিটিশিয়ান রয়েছেন যে পলিটিক্স আজকালকার সময় প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। মানুষ জনসেবা করবে কোথায়? এটা তো প্রফেশন, বিকল্প পেশা। আমি জানি না এই নিয়ে হয়তো আরও একটা বড় ডিবেট হতে পারে, যে এখানে দুজন পলিটিশিয়ানও রয়েছে। আর একটা প্রশ্ন আমার রইল সবার কাছে, কোথাও এই অনির্বাণের শেষ কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে টাকার পাহাড় তো সবার স্বপ্ন থাকে। সত্যজিৎ রায় সে নায়ক সিনেমার দৃশ্যের মতো মনে হচ্ছে যে মহানায়ক পর্যন্ত টাকা
টাকার পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ স্বপ্ন দেখেন টাকার পাহাড়ে, কিন্তু একটা প্রশ্ন, ক্ষমতা বা ক্ষমতার কাছাকাছি না ঘেঁষতে পারলে সত্যি সত্যি টাকার পাহাড়ে ওঠা সম্ভব? সাধারণ মানুষ স্বপ্ন দেখেন টাকার পাহাড়ে, কিন্তু একটা প্রশ্ন, ক্ষমতা বা ক্ষমতার কাছাকাছি না ঘেঁষতে পারলে সত্যি সত্যি টাকার পাহাড়ে ওঠা সম্ভব? আপনি বলছেন যে পলিটিশিয়ান হোক বা যে কোনো ব্যবসায়ী হোক, ক্ষমতা তো সেখানে জরুরি, ক্ষমতা ছাড়া টাকার পাহাড় হবে কি করে? আর টাকার পাহাড় যদি কেউ ক্ষমতাকে সামনে রেখে হয়, তাহলে সাধারণ মানুষের যেটা প্রাপ্য সেই জায়গাটা তো বঞ্চিত হতে বাধ্য সাধারণ মানুষ। এখানে তো অন্য কোনো সমীকরণ অন্তত আমার মাথায় আসছে না। কনক্লুড করবো, তবে তার আগে সুজনতা কিছু বলতে চাইছেন? যে কোয়েশ্চেনটা আমাকে মানে আমাদের রাজনীতিবিদ হিসেবে যে কোয়েশ্চেনটা করছিলেন, প্রফেশন, হ্যাঁ মানে তাহলে রাজনীতির আসলে লক্ষ্যটা কি বা ইত্যাদি হ্যাঁ। ইত্যাদি, এইটাই কাজ কিনা। আমি কমিউনিস্ট পার্টির একজন কর্মী হিসেবে যদি বলেন, আমি কিন্তু গর্ববোধ করি নানাবিধ কারণে, ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি ইত্যাদি, এই সহ নানাবিধ কারণেই সেলুলার জেলে সবচাইতে বেশি বাংলার মানুষ, আমি তো গর্ববোধ করবই, সবচাইতে বেশি কমিউনিস্টরা, আমি তো গর্ববোধ করবই। আমি শুধু এইভাবে বলছি, দেখুন পলিটিক্যাল কালচার ডিপেন্ড করে সেই রাজনীতির দর্শনের ওপর, তারা কে কীভাবে দেখছেন। নিশ্চয়ই সব রাজনীতির দলের দর্শন এক নয়, আমার দর্শনের সঙ্গে অন্যদের দর্শন মিলবে না। আমরা এই কারণে গর্ববোধ করতে পারি যে গোটা ভারতবর্ষে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আপনি একজন কমিউনিস্ট নেতার নামে, বরাবরই তো আমরা দিল্লি সরকারের বিরুদ্ধে, বরাবরই, আজকে না, সিবিআই হোক ইডি হোক, কেউ কোনোদিন আজ পর্যন্ত আঙুল তুলে কথা বলতে পারেনি। পশ্চিমবাংলায় 34 বছরের গভর্নমেন্ট, কেউ কিন্তু কোনো কথা বলতে পারেনি। হ্যাঁ, অন্য কথা বলতে পারে, তোমরা এরকম ব্যবহার করলে কেন, ওটা করলে কেন, সেটা করলে কেন, কিন্তু রাজনীতি মানে জনসেবা, রাজনীতি মানে নীতিশ্রেষ্ঠত্ব, রাজনীতি মানে মানুষের ভবিষ্যৎ, রাজনীতি মানে আমার ব্যক্তিগত ক্ষমতা অথবা সম্পদের জন্য নয়। বা ব্যক্তিগত আজকের সম্পদ। রাজনীতিতে ব্যক্তিগত ক্ষমতার সম্পদের যে প্রাবল্য বেড়ে যাচ্ছে, রাজনীতির এখনকার এই বুর্জুয়া রাজনীতির নেতাদের ভাবা উচিত, কান ধরে উঠবোস করা উচিত। এবং আমি বিশ্বাস করি আজ হোক কাল হোক পরশু হোক, কান ধরে উঠবোস করে পশ্চিমবাংলার শাসক দলের নেতারা বলতে বাধ্য হবেন, আমরা তৃণমূল করি না, তৃণমূল করে আমরা অপরাধ করেছি। আমরা গর্ববোধ করি আমাদের সে অবস্থান কোনোদিন যেতে হয়নি, হবেও না। দেশের আইন ব্যবস্থার উপর ভরসা রয়েছে নিঃসন্দেহে। যদি সত্যি সামনে আসার থাকে তাহলে সত্যি সামনে আসবে, আর যেগুলো মিথ্যে সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে মিথ্যে প্রমাণিত হবে। কথাওকে ডিবেট এখানেই শেষ। বিজনদা বিজনবাবু, আমি আগে একাই বলেছি, মুখ্যমন্ত্রী বলেছে, আমি চ্যালেঞ্জ করছি মুখ্যমন্ত্রী আমাকে গ্রেপ্তার করুক। অনেক ধন্যবাদ। কথাওকের এই প্ল্যাটফর্ম, অভিযোগ তো থাকতেই পারে, অভিযোগ তো শোনার ক্ষমতা থাকবে না, এটা হয়। এখানে শেষ যে করছি। করছে তাকে প্রমাণ করতে হবে। পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কেন গ্রেপ্তার করেনি? অনেক ধন্যবাদ। কথাওকে ডিবেট আমরা এখানেই শেষ করলাম। এই বিতর্কগুলোর জন্য প্রত্যেককে অনুরোধ রাখলাম সন্ধ্যেবেলার ডিবেটে প্লিজ চলে আসবেন, কিন্তু আজকে এখানে এই কথাওকের আলোচনা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার।